ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের তোমরা ইতিহাসের জন্য যারা পড়াশোনা করো এবং বিশেষ করে এই সেশনটা মূলত তাদের জন্য আমরা ভেবেছি, যারা আপনারা ইতিহাসের এসএলএসটির জন্য এই মুহূর্তে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন। তারা এতক্ষণ অফলাইনে মক ইন্টারভিউ নিলেন, তারপর হঠাৎ করে কথা বলতে বলতেই একটা আমরা প্ল্যানিং করলাম যে ইন জেনারেল ইতিহাসের ইন্টারভিউর জন্য যে প্রিপারেশনের জন্য আপনাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, স্যার তার অভিজ্ঞতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেটা স্যার একটু শেয়ার করার জন্য আমি অনুরোধ করেছি এবং স্যার রাজি হয়েছেন। তো আমরা একটু স্যারের কাছে শুনে নেব। আমরা এই মুহূর্তে আমাদের অন্যতম ফ্যাকাল্টি স্বস্তিক মল্লিক স্যারকে আমরা স্টুডিওতে পেয়েছি। স্যার নমস্কার আপনাকে। নমস্কার। নমস্কার। স্বস্তিক মল্লিক স্যার অত্যন্ত অভিজ্ঞ এবং স্বস্তিক স্যারের যে অভিজ্ঞতা এবং যে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দেবেন, এই পরামর্শ কিন্তু যারা এসএলএসটি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমরা আর দেরি করব না, আমরা শুনে নেব স্যারের কাছে তার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এবং মূল্যবান পরামর্শ। স্যার। আমি স্বস্তিক, যেমনটা বললেন রামকৃষ্ণ স্যার। তো দেখো, অনেক দিন পর স্কুল সার্ভিস কমিশনের একটা পরীক্ষা হয়েছে এবং পার্সোনালিটি টেস্ট হবে। আমরা জানি কোর্টের নির্দেশ আছে এবছরের মধ্যে পুরো প্রসেসটাকে কমপ্লিট করতে হবে, সুতরাং হাতে সময় আমাদের কম এবং একটা অনভ্যেস তৈরি হয়েছে। এই যে একটা লম্বা গ্যাপ, 2016 সালের পর আজকে 2025 সালে বাধ্য হয়ে পরীক্ষা নিতে হলো এক প্রকার সরকারকে। একটা দীর্ঘদিনের যে বিরতি, এর ফলে অভ্যেস চলে গেছে আমাদের এই পরীক্ষাটা দেওয়ার। বা স্কুল সার্ভিস কমিশনের বা যে কোনো শিক্ষকতার জন্য যে ইন্টারভিউগুলো হয় বা যে পার্সোনালিটি টেস্ট হয়, তার যে চরিত্র, সেই চরিত্রটা তো একটু হলেও আলাদা। অন্যান্য পরীক্ষার যে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ আমরা কমনলি বলি হয়তো কথাটা পিটি বা পার্সোনালিটি টেস্ট, তো সেটা তো একটু হলেও আলাদা। তো এইগুলো আমরা কিছুটা হয়তো অনভ্যেসের কারণে ভুলে গেছি। বা যেটা হচ্ছে, ধরো আমি যেটা দেখলাম, যেমন স্যার বললেন, আমি কিছু অফলাইন মক ইন্টারভিউ নিচ্ছিলাম। যারা এলিজিবল ক্যান্ডিডেট, যারা পরীক্ষা দিয়েছে এবং এক্সপেক্টেড যে তারা ইন্টারভিউতে বা পার্সোনালিটি টেস্টে ডাক পাবে, তারা অনেকেই কিন্তু যথেষ্ট বয়স্ক, অভিজ্ঞ, মধ্য 30-এ হয়তো তাদের বয়স, কিন্তু তারা একজন 24-25 বছরের সদ্য পাশ করা, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে বা মেয়ের মতোই আজকে তারা কিন্তু অনভিজ্ঞ। কারণ ওই যেটা বললাম, 10 বছরে পরীক্ষা হয়নি। তো দেখো, সত্যি কথা বলতে কি, ইন্টারভিউয়ের সম্পর্কে কোনো জেনারেলাইজ মন্তব্য করাটা একটা বুদ্ধিমানের কাজ নয়। এটা আমি সচরাচর করিও না। কারণ ইন্টারভিউ বোর্ডে যে 3জন ব্যক্তি থাকবেন, তারা সেই মুহূর্তে কি ভাবছেন, তাদের মাথায় কি চলছে, এগুলো তো সবসময় আগে থেকে আন্দাজ করা যায় না। সেই কারণে ইন্টারভিউ একটা খুব আনপ্রেডিক্টেবল জায়গা, যে কি প্রশ্ন করবেন। আমরা অনেক রকম ভাবতে পারি যে এটা করতে পারেন, সেটা করতে পারেন, কিন্তু দেখা গেল বাস্তবে গিয়ে তারা হয়তো সম্পূর্ণ একটা অন্য প্রশ্ন করল। সেই মুহূর্তে একটা পার্টিকুলার ক্যান্ডিডেটকে দেখে বা তার যে সিভি, তার যে ট্র্যাক রেকর্ড, সেটা দেখে, সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে সেটা জেনে, সেই মুহূর্তে তিনি হয়তো একটা এমন প্রশ্ন তাকে করলেন যেটা হয়তো সে এক্সপেক্ট করেনি। এবং এই যে একটা আউট অফ দি বক্স কোয়েশ্চেন করা, একটা আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশন তৈরি করা, এটা কিন্তু অনেকে নার্ভাস করে দেয়। আমি দেখলাম আজকে অফলাইন ইন্টারভিউ নিতে গিয়ে, মক ইন্টারভিউ বা ডেমো নিতে গিয়ে অনেকে বেশ নার্ভাস হয়ে পড়ছে। তাহলে প্রথম এই নার্ভাসনেসটা কাটাতে হবে এবং এটা মানে নিজে সেইভাবে প্রস্তুত করতে হবে, মানসিক প্রস্তুতিটা সেটা নিতে হবে যে প্রশ্ন এমন আসতে পারে যেটা আমি এক্সপেক্ট করিনি, তাহলে আমি কিভাবে উত্তর দেব। এই অভ্যেসটা কিন্তু রাখতে হবে, নিজেকে সেইভাবে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ইতিহাস নিয়ে তোমরা প্রত্যেকেই পড়েছো। প্রশ্ন করতেই পারেন যে কেন তুমি ইতিহাস নিয়ে পড়েছো, বা তুমি যখন পড়াচ্ছ তখন ঠিক কোন দিকটা মাথায় রেখে পড়াবে। ডেমো তো একটা জিনিস, কিন্তু তারপরেও এই ধরনের প্রশ্ন করতে পারেন। বা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে এই মুহূর্তে কি সিলেবাস আমাদের 6 to 12, ক্লাস 11-12 কিন্তু সেমিস্টার হয়েছে। আমরা জানি থার্ড সেমিস্টারের পরীক্ষা ক্লাস 12-এর কিছুদিন আগে হয়ে গেছে। ফোর্থ সেমিস্টার জাস্ট চালু হলো বলে, মানে পুজো শেষ হয়ে গেছে, এখন আমরা ভাইফোঁটার জন্য অপেক্ষা করছি। ভাইফোঁটা হয়ে গেলেই আবার নতুন করে
ক্লাস শুরু হবে, তখন ফোর্থ সেমিস্টারের পড়াশোনা শুরু হবে, এবং কাজটা খুব একটা সহজ নয়, কারণ এটাই শেষ সেমিস্টার এবং পরের বছর মার্চ মাসে গিয়ে যখন পরীক্ষা হবে তার মধ্যে কিন্তু একটা বই কমপ্লিট করতে হবে সেমিস্টারের জন্য, প্রত্যেকটা সেমিস্টারের জন্য আলাদা আলাদা বই। এবং হাই সেকেন্ডারির যে লাস্ট সেমিস্টার, সেই সেমিস্টারের যে সিলেবাস, ওটা সহজ আমি কিন্তু কখনো বলবো না। ইতিহাসের কথা বলছি আমি। সেখানে এমন অনেক জিনিস ঢোকানো হয়েছে যেটা হয়তো সরাসরি ইতিহাসের বিষয়ও নয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনা একদম 2017 সাল পর্যন্ত, 1991 সালের অর্থনীতির উদারীকরণ, এরকম হার্ডকোর ইকোনমিক্সের জিনিস সেখানে কিন্তু ঢোকানো ঢোকানো হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এছাড়া কিছু চেনা পরিচিত জায়গা, গান্ধিয়ান মুভমেন্ট, গান্ধিয়ান ফিলোসফি, সেপারেটিজম, মুসলিম সেপারেটিজম ইত্যাদি প্রভৃতি, এগুলো তো রয়েইছে, কিন্তু তার সঙ্গে এমন কিছু বিষয় ঢোকানো হয়েছে সিলেবাসে যেগুলো কিন্তু আগে কখনো সেইভাবে ছিল না। এই হচ্ছে খুব সহজ বিষয়। এবার মানে বিষয়টা সহজ নয়, আমি বলতে চাইছি যে সহজ বিষয়টা হলো এইটা যে আনপ্রেডিক্টেবল জিনিস ঢুকেছে, এইভাবে জিনিসটাকে আমি যদি বলি। এবার এইগুলো সম্পর্কে একটু আমার মনে হয় পরিচিত হওয়া দরকার। যারা পরীক্ষা দিচ্ছ তোমরা নিজেরাও জানো যে 1998-99 সালের সিলেবাসে পরীক্ষা এখনো হয়ে আসছে। খুব আনফর্চুনেট যে আজকে 25-26 বছর অতিক্রান্ত হবার পরেও স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস কিন্তু আপ টু ডেট হলো না। মানে এখনকার স্কুলের সিলেবাস বা যে অ্যাপ্রোচ ইতিহাস পড়ানো হচ্ছে, এই অ্যাপ্রোচের সঙ্গে সাযুজ্য রেখে সিলেবাসটা কিন্তু পরিবর্তন হলো না, বদলটা হলো না। সেই 1998-99 সালের সিলেবাস প্রথম যখন পরীক্ষা হয়, 97 সালে স্কুল সার্ভিস কমিশন ফর্মড হয়েছিল, তারপর প্রথম যে পরীক্ষা হয় সেই পরীক্ষার যে সিলেবাস, আর আজকে 26 বছর পর সেই একই সিলেবাস। ভেবে দেখো, যে প্রথম চাকরি পেয়েছিল সে কিন্তু আজকে মোটামুটি অনেকেই, সবাই না হলেও অনেকেই, তারা কিন্তু প্রায় অবসরের জন্য অপেক্ষা করছে, আর হয়তো তাদের 4-5 বছর চাকরি আছে। কাজে এতটাই আগের কথা, কিন্তু আমাদের এইভাবে বসে থাকলে চলবে না। আমাদের কিন্তু নিজেকে আপ টু ডেট করতে হবে। এখন 6 to 12 কি পড়ানো হচ্ছে, কি কি সিলেবাস রয়েছে, এবং এই যে 12-এর সিলেবাসটা সদ্য চেঞ্জ হয়েছে, সেমিস্টারে আমরা ঢুকে গেছি, এইগুলো একটু ভালো করে তোমরা কিন্তু জানো, ঠিক আছে? অর্থাৎ স্কুল সার্ভিসের যা সিলেবাস সেটা তো রইলই, সেটা তো তোমরা পড়েছো অলরেডি, লিখিত পরীক্ষা দিয়েও ফেলেছো, কিন্তু তার সঙ্গে নতুন কি কি পড়ানো হচ্ছে এখনকার স্কুলের বইগুলোতে, পাঠ্যপুস্তকগুলো চেহারা কি বা সেখানে কি পড়ানো হচ্ছে, এটাও কিন্তু একটুখানি জানা দরকার। এটাও কিন্তু কাজে লেগে যেতে পারে। বলা যায় না হয়তো এখনকার কোনো বিষয়ের উপর প্রশ্ন করলো যেটা হয়তো তোমার সিলেবাসে নেই, ঠিক আছে? অর্থাৎ সেই ইন্ডিয়ান হিস্ট্রি ফ্রম ইন্ডাস ভ্যালি টু 1947, এই তো ইন্ডিয়ান হিস্ট্রির সিলেবাস। এবার ধরো নেহেরু যুগ অনেক দিন আগে ঢুকে গেছে, যেটা আমি বলছিলাম যে এখন তো 1991 সালের অর্থনৈতিক উদারীকরণও কিন্তু চলে এসছে, নিউ ইকোনমিক পলিসিও চলে এসছে হাই সেকেন্ডারি সিলেবাস। ওটা যদি ওনারা আপ টু ডেট প্রশ্ন নাও করেন, যদি নেহেরু যুগ থেকেও কোনো একটা প্রশ্ন করেন, তাহলেও কিন্তু মানে কিছু অভিযোগ করার মতো জায়গা কিন্তু নেই যে না এটা তো সিলেবাসে নেই, আপনি কেন করছেন। খুব অভিযোগ কিন্তু করা যাবে না, কারণ দীর্ঘদিন নেহেরু যুগ কিন্তু ক্লাস 9, 10, 11, 12-এর সিলেবাসে ঢুকে আছে। অথচ দেখো এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে নেই। তো এইরকম কিছু জায়গা যেটা স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে নেই কিন্তু রয়েছে এখনকার স্কুলের সিলেবাসে, 9 হোক, 11 হোক, 12 হোক, যাই হোক, 10 হোক, এইটা কিন্তু একটু দেখে যেতে হবে। এটা গেল একটা খুব গুরুত্বপূর্ণ দিক। আর একটা কথা বলি, এখন ইতিহাস পড়ার পদ্ধতি, পড়ানোর পদ্ধতি আস্তে আস্তে বদলাচ্ছে। আমরা আমাদের স্কুল জীবনে, কলেজ জীবনে যেভাবে পড়েছি এখন কিন্তু ঠিক সেইভাবে পড়া হচ্ছে। আমরা একটা সময় ধরে ধরে পর 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 পড়তাম, অর্থাৎ 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন হলো, তো 11 সালে সেটা গিয়ে 11-12 সালে সেটা রদ হয়ে যাচ্ছে, তারপর গান্ধীর অভ্যুত্থান হচ্ছে, তারপর গান্ধী চম্পারণ থেকে তার আন্দোলন শুরু করছেন, সেখান থেকে পরপর 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন পর্যন্ত। অর্থাৎ এই যে একটা সময় ধরে ধরে, একটা ক্রোনোলজিক্যালি, কালানুক্রম ধরে ধরে পরপর কি ঘটনা ঘটেছে, কোন আন্দোলন হয়েছে, কোন বিদ্রোহ হয়েছে, কোন বিপ্লবী কোন বৈপ্লবিক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছেন, কার ফাঁসি হয়েছে, কে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন, এই যেভাবে আমরা পড়তাম, এখন কিন্তু সেই জিনিসটা হচ্ছে। এখন থিমেটিক হিস্ট্রি আমরা এটাকে বলছি, অর্থাৎ কতগুলো থিম, বিশেষ করে একটু উঁচু ক্লাসগুলোতে 9, 10, 11, 12-এ
কিছু কিছু থিম, কিছু কিছু বিষয় বেছে নেওয়া হচ্ছে এবং সেটাকে একটু অন্যভাবে অ্যাপ্রোচ করা হচ্ছে। অর্থাৎ ঠিক পর 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 ঘটনা ধরে কিন্তু সবসময় যে পড়ানো হচ্ছে আজকের যুগে তা কিন্তু না। এটা এনসিইআরটি 2005 সালে নিউ যে এডুকেশন পলিসি, সেই সময়কার যে নিউ এডুকেশন পলিসি, তার নিক্তিতে তৈরি করেছিল থিমেটিক হিস্ট্রি, এবং তাদের হাই সেকেন্ডারির বইগুলোর নামই ছিল থিমস ইন ইন্ডিয়ান হিস্ট্রি বা থিমস ইন ওয়ার্ল্ড হিস্ট্রি। তো এই নামকরণটাও খুব গুরুত্বপূর্ণ, এবং হাই সেকেন্ডারিতে আমরা দেখেছিলাম সেই পুরনো ক্লাস 11-12-এর যে এনসিইআরটির বই 2005 সালে যে বইগুলো নতুন করে লেখা হয়, সেখানে কিছু কিছু থিম বেছে নিয়ে একটা অন্য রকমের অ্যাপ্রোচ। সেখানে শুধু পলিটিক্যাল হিস্ট্রি নয়, শুধু কিছু যুদ্ধ চুক্তি নয়, সেখানে অনেক সোশ্যাল ইস্যু অ্যাড্রেস করা হচ্ছে, অনেক কালচারাল হিস্ট্রি সেখানে যোগ হয়েছে, এবং এমন অনেক জিনিস যেগুলো কিন্তু ঠিক ইতিহাস বইটাকে স্থান পেত না, এরকম অনেক জিনিস কিন্তু সেখানে ঢোকানো হয়েছে। যেমন ধর আমি একটা বলি, খুব ইন্টারেস্টিং এই চ্যাপ্টারটা আমার কাছে, এটা হাই সেকেন্ডারির এনসিইআরটির যে বই 2005 সালের যে বইয়ের কথা বলছি সেখানেও আছে। এটা আমাদের নতুন হাই সেকেন্ডারি সিলেবাসে ঢোকানো হয়েছে, 3rd সেমিস্টার ক্লাস 12-এর। এটা হচ্ছে বিদেশি পর্যটকদের চোখে ভারতীয় সমাজ। এখানে কিছু বিদেশি পর্যটককে বেছে নেওয়া হয়েছে, যেমন আলবিরুনি, যেমন মার্কো পোলো, যেমন আব্দুর রাজ্জাক, যেমন ইবন বতুতা, এরকম বেশ কিছু মধ্যযুগের পর্যটককে বেছে নেওয়া হয়েছে, এবং তারা কিভাবে ভারতবর্ষকে দেখেছে, ভারতীয় সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, কৃষি কিভাবে তাদের চোখে ধরা পড়েছে এখানে সেটা লেখা হয়। এটা বহুদিন ধরেই এনসিইআরটির বইতে রয়েছে, এটা সদ্য আমাদের ক্লাস 12-এর বইতে ঢুকেছে, এবং ক্লাস 12-এর এই যে 3rd সেমিস্টার যেটার কথা বললাম, এটা কিন্তু 100% এমসিকিউ, অর্থাৎ সেখানে কিন্তু কোনো ডেসক্রিপটিভ প্রশ্ন নেই, সেটা 2 নম্বরের হোক, 10 নম্বরের হোক, 5 নম্বরের হোক, কোনো কিন্তু লিখতে হচ্ছে না, একেবারেই কম্পিটিটিভ এক্সামের মতো 100% এমসিকিউ, খালি নেগেটিভ মার্কিংটাই জানি। তো এই যে ধরো অ্যাপ্রোচটা চেঞ্জ হয়ে গেল, বা এই যে একটা ইন্টারেস্টিং টপিক, এইটাও কিন্তু আমাদের এখনকার ইতিহাসের সিলেবাসের বৈশিষ্ট্য। এরকম অনেক মানে কি বলবো, একটু অন্য ধরনের টপিক এগুলো কিন্তু সিলেবাসের মধ্যে ঢোকানো হচ্ছে। তাহলে এইগুলো সম্পর্কে একটু নিজেকে আপ টু ডেট করতে হবে। এবং শেষ যে কথাটা বলবো, দেখো ইতিহাস তো কোনো মৃত বিষয় নয়। ইতিহাস মানে কেবল অতীতকে ধারাবাহিকভাবে বর্ণনা দেওয়া, এটাকে রিলেট করতে হবে আজকের সময়ের সঙ্গে, অর্থাৎ আজকে আমরা যা হয়েছি, যেটা অ্যাচিভ করেছি, সেটা কিভাবে অ্যাচিভ করলাম, সেই পাথটা। ইতিহাস তো সেই পাথটা বা সেই জার্নিটাকেও, সেই যাত্রাটাকেও ধরে, এবং সেখানে খাবারের ইতিহাস থাকতে পারে, সেখানে কৃষিকাজের ইতিহাস, মানে আমি কিন্তু কৃষি অর্থনীতির কথা বলছি না, কি কি ধরনের শস্য উৎপাদন হতো এটাও কিন্তু আলাদা করে এখানে আলোচিত হতে পারে। তাহলে এই যে একটা পরিবর্তিত একটা দৃষ্টিভঙ্গি, এইটা এখনকার সিলেবাসে ধরা পড়ছে, এটাকে কিন্তু আমাদের বুঝতে হবে, অর্থাৎ তার আত্মাটাকে, যে এখনকার ইতিহাস বলতে যারা পাঠ্যক্রম তৈরি করছেন তারা ঠিক কি বুঝছেন, এইটা কিন্তু আমাদের একটুখানি বুঝে নেওয়ার দরকার আছে, এবং আজকের জীবনের সঙ্গে রিলেট করা। আমরা ইতিহাসের অনেক উপাদান কিন্তু দেখি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের চারপাশে, স্থাপত্য, ভাস্কর্য ইত্যাদি, মন্দির, মসজিদ, চার্চ, এগুলো তো রয়েছে। এছাড়াও আরো অনেক ছোটখাটো তুচ্ছ জিনিস যেগুলো হয়তো আমাদের অনেক সময় নজর এড়িয়ে যায়, এমন জিনিসও কিন্তু রয়েছে। ঠিক আছে, যেমন কিছুই না, তো একটা বহু পুরনো 100 বছর কি 150 বছরের পুরনো একটা জলের কল, এটাও কিন্তু ইতিহাসের বিষয়। ঠিক আছে, তো এইরকম অনেক ছোটখাটো খুঁটিনাটি বিষয়ের প্রতি কিন্তু এখন দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে এখনকার সিলেবাসে, এইগুলোও কিন্তু একটুখানি জানতে হবে। এবং দেখো, যেটা আমি একটু তোমাদের দেখাই, আমার কাছে একটা বই রয়েছে, আমি একটুখানি দেখাই। দেখো, এই যে ধরো বইটা, এটা একটা ক্লাস 10-এর বই, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটা জিনিস রয়েছে, ইতিহাস ও পরিবেশ চর্চা। এই পরিবেশ চর্চা জিনিসটা কেন লেখা হচ্ছে, তার মানেটা কি? আজকের সময়, আজকের সমাজ, আজকের পরিবেশের সঙ্গে এই সাবজেক্টটাকে অ্যাসোসিয়েট করা হচ্ছে, রিলেট করা হচ্ছে। ঠিক আছে, একই রকম ভাবে তোমরা যদি একটু দেখো, এটা হচ্ছে ক্লাস 7-এর বই। ঠিক আছে, এখানে দেখো অতীত এবং ঐতিহ্য কথাটা যোগ করা হচ্ছে কেন? তো এইগুলো কিন্তু নিজেকে প্রশ্ন করতে হবে। সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারবো না, নিজেকেও ভাবতে হবে ইনোভেটিভ কিছু চিন্তা ভাবনা। হ্যাঁ, যে কেন ইতিহাসের বইয়ের নামের সঙ্গে পরিবেশ চর্চা কথাটা যোগ করা হচ্ছে, তার মানে রিলেট করা হচ্ছে আমাদের পরিবেশ, আমাদের সমাজ, আজকের সমাজ, পরিবেশ, সংস্কৃতি, তার সঙ্গে সেটাকে রিলেট করা।
তবে তো আমি সাবজেক্টটাকে জাস্টিফাই করতে পারবো, নাহলে তো একটা মৃত সাবজেক্ট হয়ে থেকে যাবে। কবে কে কি করেছে সেটা আজকে আমি কেন জানবো, এটাকে তো জাস্টিফাই করতে হবে। এই চেষ্টাটা আজকের যুগে হচ্ছে, খুব ভালো প্রচেষ্টা আমি বলবো। এটা এনসিইআরটি প্রথম 2005 সালে, আজ থেকে 20 বছর আগে শুরু করে। আমরা তার পরে হয়তো খানিকটা শুরু করেছি, কিন্তু তাহলেও আমি বলবো যে 2012-13 পর থেকে আমাদের যে ইতিহাসের সিলেবাস হয়েছে তাতে কিন্তু এই বিষয়টা ধরা পড়েছে, এবং যতদিন যাচ্ছে সেটা আরো বেশি বেশি করে ধরা পড়ছে। এবং এখন যেটা দেখা যাচ্ছে, সিলেবাস হয়তো টোটালটা চেঞ্জ হয় না, একটা ছোট অংশ হয়তো যোগ হলো, একটা ছোট অংশ হয়তো পরিবর্তন হলো, অর্থাৎ একটু একটু করে আপডেট করা, আপ টু ডেট করা, নতুন নতুন কিছু অ্যাপ্রোচ আনা, এইগুলো কিন্তু নিরন্তর চলছে। তাহলে এই প্রচেষ্টাটা যেটা আজকে ধরো সরকার করছে, হ্যাঁ, সেইটার সঙ্গে আমাদের কিন্তু নিজেদের মেলাতে হবে, নিজেকেও কিন্তু আমাদের প্রত্যেককে নিজেকে কিন্তু সেটার শরিক করতে হবে। তবে তো আমি এই বিষয়ের আত্মাটা বুঝতে পারবো, আর তবেই কিন্তু আমি স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউ বলো, পার্সোনালিটি টেস্ট বলো, ডেমো বলো, সেখানে গিয়ে ভালো করতে পারবো। তাহলে একটু আউট অফ দ্য বক্স ভাবতে হবে, একটু বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। হিস্ট্রি একটা ডেড সাবজেক্ট, কি হয়ে গেছে সেটা চোখ বুজে মুখস্থ করা এই দিন আজকে আর নেই। একটু প্রাঞ্জলভাবে, একটু জীবন্তভাবে জিনিসটাকে উপস্থাপনা করা, এটাই কিন্তু আজকের দিনে চাওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এইটা জাস্ট খুব অল্প সময়, আমাদের হাতে সময় বেশি নেই, অল্প কথায় আমি বোঝানোর চেষ্টা করলাম যে কি চাওয়া হচ্ছে আজকের দিনে। এই কারণেই নতুন বইগুলো, যে সিলেবাসের বইগুলো এখন 6 to 12 চলছে, দেখাটা কিন্তু খুব জরুরি। তবেই কিন্তু তার সোলটা, তার আত্মাটা, নতুন কি চাওয়া হচ্ছে এই সাবজেক্টটা থেকে, এটা কিন্তু বুঝতে পারবে। এবং খুব ইম্পর্টেন্ট, এটা আবার একটু রিপিট করছি আমি, হয়তো বলে শেষ করব, রিলেট করানো জিনিসটাকে আজকের যুগের সঙ্গে, আজকের সময়ের সঙ্গে, সমাজের সঙ্গে যেটা পড়ছি এটাকে রিলেট করা এবং সঠিক জিনিসটা জানা, এটাও কিন্তু খুব জরুরি। না হলে আজকের বাতাসে প্রচুর ভুয়ো জিনিস কিন্তু ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়। এটাকে বাদ দিয়ে সঠিক জিনিসটা নিজের বোধ বুদ্ধি যুক্তি দিয়ে গ্রহণ করতে শেখা, এটাও কিন্তু একটা খুব বড় চ্যালেঞ্জ, বা আমি বলবো একটা খুব বড় টাস্ক, বা একটা কাজ বা দায়িত্ব। শিক্ষক হিসেবে, শিক্ষিকা হিসেবে ছেলে মেয়েদের এটাও কিন্তু তোমাদের শেখাতে হবে তোমরা যখন কোনো স্কুলে গিয়ে ঢুকবে। ঠিক আছে, এইটুকুই আজকে রইল, বেসিক কিছু কথা বললাম, আশা করি এটা তোমাদের কাজে লাগবে। এই কথাটা মাথায় রেখে তোমরা নিজেদের প্রস্তুত করো আগামী পার্সোনালিটি টেস্টের। গুড নাইট।